আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সেভেন শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজনৈতিক বিরোধীদের দমন করতে গুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে স্বৈরশাসক হাসিনা। গুলশানে গুম কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সব কথা বলেন কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। 5 আগস্টের পরও গুমের সঙ্গে জড়িতদের অনেকে গুরুত্বপূর্ণ পদে থাকায় অনেক আলামত নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। হাসিনার দীর্ঘ স্বৈর শাসনকালে অসংখ্য বিরোধী দলীয় নেতাকর্মী ও ভিন্নমতের ব্যক্তিদের গুম করা হয়। এদের কেউ কেউ জীবিত ফেরত আসলেও অনেকের এখনও কোনো হদিস পাওয়া যায়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, জড়িত ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান চিহ্নিতকরণ এবং গুম প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরার জন্য গুম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ অনুসন্ধানের পর 2 ধাপে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। দ্বিতীয় ধাপের প্রতিবেদন নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কমিশন প্রধান বলেন, গুমের শিকার ব্যক্তিদের মৃত্যু, ভারতে পাচার সহ 4 ধরনের পরিণতি ভোগ করতে হয়েছে। ব্যাপারটা মোটেও এমন নয় যে একটি জঙ্গিবাদ দমন অভিযান, 2-1 অসাবধানী কর্মকর্তা কর্মচারী কর্তৃক কিছু মানবাধিকার লঙ্ঘন এর ঘটনা ঘটে গেছে, বরং এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমনযন্ত্র যা জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ডাল হিসাবে ব্যবহার করেছে। ক্ষমতার পরিবর্তনের পরও অপরাধীদের অনেকে গুরুত্বপূর্ণ পদে থাকায় আলামত নষ্ট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আমাদের কাছে দাখিলকৃত 81% অভিযোগ জীবিত ভিকটিমদের হলেও 19% অভিযোগ ফেরত না আসা ভিকটিমদের। এবারের প্রতিবেদনে আমরা গুম অবস্থা হতে ফিরে না আসা এমন 12 জন ভিকটিমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেছি, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। গুম প্রক্রিয়ায় শেখ হাসিনা সরকারের ফৌজদারি আদালতকে ব্যবহারের প্রমাণ পাওয়ার দাবিও করেন কমিশন প্রধান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মীমাংসা ছাড়াই শেষ হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত ধাপের 3য় দিনের আলোচনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এর পদ্ধতি নিয়ে রয়েছে ভিন্নমত। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোট কিংবা ইলেকটোরাল কলেজে ভোটের বিষয়েও একমত নয় দলগুলো। হাসান মাহমুদের রিপোর্ট। সংবিধান সহ বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনার ধারাবাহিকতায় চূড়ান্ত ধাপের 3য় দিনের আলোচনায় অংশ নেয় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, নির্বাচনী এলাকা নির্ধারণ, দিনের আলোচ্যসূচি নির্ধারিত হলেও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ আগের দিনের অনেক আলোচনায় ফিরে আসে বক্তব্যে। আপার হাউসে সংবিধান সংশোধন বিল এবং জেনারেল বিল পাশ করার ক্ষেত্রে যদি কন্ডিশনস এরকম হয় যে জেনারেল মেজরিটিতে হবে বা তার চাইতে কম ভোটে হবে, তখন কিছু কিছু বিষয়ে আলোচনায় আসবে, বাট এটা আমার দলীয় অবস্থান নয়। এই সমস্ত ক্ষেত্রে বিবেচনায় আমরা বলেছি যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনটা বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকার অধীনে হবে। কারণ ইলেকশন যদি প্রপার না হয় তো তাহলে যারাই হবেন তারা তো জনপ্রতিনিধি হবেন না। নির্বাচনে জনগণের প্রতিনিধিত্বমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে ফর দি ইলেকশন অফ দি প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। অনেক দল রয়েছে যারা মনে করছে যে ভবিষ্যতে ক্ষমতায় যাবে, তাদের জন্য হয়তো ক্ষমতা কাঠামো তাদের নিজের মতো করে ম্যানিপুলেট করা সহজ হবে, জনগণ বিবর্জিত একটি ক্ষমতা কাঠামো। তবে আমরা বলতে চাই যে এই জনগণ বিবর্জিত ক্ষমতা কাঠামো কখনোই স্থায়ী নয়। আলোচনার শুরুতে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়, কমিশনের অনেক ভুল ত্রুটি থাকলেও রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার কারণে সংস্কার ইস্যুতে আলোচনা অগ্রসর হচ্ছে। অনেক বিষয়ে আমরা এক জায়গায় আসতে পারবো, যেগুলো একমত হতে পারবো না, যে সব বিষয়ে হওয়া যাবে আমরা মনে করি না, এটা একটা অসম্ভব প্রত্যাশা হবে। অধিকাংশ বিষয়ে বা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারবো, সেই চেষ্টাটা সকলের দিক থেকে আছে। প্রধান বিচারপতির নিয়োগ বিষয়ে সংস্কার প্রস্তাব এবং সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি সহ প্রয়োজনীয় সংস্কার আলোচনা হয় বৈঠকে। জেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধির সাথে উচ্চকক্ষ নিম্নকক্ষ
এই যে ইলেকট্রাল কলেজ, এই ইলেকট্রাল কলেজ গ্রহণ করা যেতে পারে। আর্টিকেল 70-তে বলা হচ্ছে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন। সুতরাং সেক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে এই 500 জনের ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আলোচনা দীর্ঘ হওয়ায় শুক্রবার এবং পরদিন শনিবার বাদ দিয়ে রোববার আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী 22 জুন চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর। ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, ডক্টর AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল। সফরে দুই দেশের ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য, কূটনীতি, উন্নয়ন, প্রযুক্তির আদান প্রদান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা থাকা অর্থের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2024 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে আমানত রয়েছে 59 কোটি 82 লাখ সুইস ফ্রাঁ। 2023 সাল শেষে যার পরিমাণ ছিল 2 কোটি 64 লাখ ফ্রাঁ। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 33 গুণ। 2022 সাল শেষে বাংলাদেশের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল 5 কোটি 84 লাখ সুইস ফ্রাঁ। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে দায়ের মধ্যে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, আমানতকারীদের পাওনা এবং পুঁজিবাজারে বাংলাদেশের নামে বিনিয়োগের অর্থ রয়েছে। টেক ডিসঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কালের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক সহ 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হারুনুর রশিদ এই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। দৈনিক কালের কণ্ঠের সিলেটের সাবেক ব্যুরো প্রধান আহমেদ নূর এই মামলাটি করেন। মামলায় সমন জারির পরেও আদালতে হাজির না হওয়ায় আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, কালের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, সম্পাদক হাসান হাফিজ ও নঈম নিজাম সহ 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম ডেডলক হয়ে আছে। এখন আর চুপ করে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। সংশ্লিষ্ট সবার কাছ থেকে দায়িত্বশীল আচরণ না পাওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুতই সিদ্ধান্ত আসবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। নগর ভবন অবরুদ্ধ হয়ে আছে প্রায় 1.5 মাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেবার দাবিতে নগর ভবনের সামনে চলছে এই বিক্ষোভ। নিজেকে মেয়র ঘোষণা করে নগর ভবনে বৈঠকও করেছেন ইশরাক হোসেন। একই দাবিতে বৃহস্পতিবারও নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এমন পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটির নানান সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, তাই আর চুপ থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা বা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান ধীরে ধীরে ভয়াবহ হয়ে ওঠা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে কী কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী কী উদ্যোগ আমরা সামনে নিব এবং এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি। শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। সেটা নিয়ে আমরা অতি দ্রুতই আপনাদের সাথে কথা বলবো। এবং যেটা বললেন যে এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা।
এর আগে সচিবালয় থেকে 11 জেলার 44টি উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, রাজনৈতিক প্রভাবে কম বেশি নয়, সরকারের লক্ষ্য সারা দেশে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শত সমালোচনা উপেক্ষা করে মেয়র পদের শপথের দাবিতে ইশরাক হোসেনের কর্মসূচিকে আত্মঘাতী হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে নিজের রাজনৈতিক ক্যারিয়ার হুমকিতে ফেলছেন বলে মত তাদের। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মনে করেন, ইশরাকের ইস্যুতে ভুল আছে অন্তর্বর্তী সরকারেরও। নগর বিশেষজ্ঞদের মতে, নগরবাসীর সেবা বিঘ্নিত করে এমন আন্দোলনের যৌক্তিকতা নেই। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ 1 মাস বন্ধ নগর ভবনের সব কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় অবরুদ্ধ করে আন্দোলনে ইশরাকের সমর্থকরা। নির্বাচন কমিশনের গ্যাজেটের মেয়াদ শেষ, এমনকি নির্বাচিত মেয়রের মেয়াদকালও শেষ প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেছে। এমন বাস্তবতায় শপথ না নিয়ে মেয়র হিসেবে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে নিয়মিত সভা করছেন ইশরাক। নিজ তত্ত্বাবধানে সেবা চালুর কথা জানালেও কার্যত বন্ধ সকল সেবা, সেই সাথে উন্নয়ন কার্যক্রম। এতে চরম অনিশ্চয়তায় নগর সেবা। আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে এই জনগণের যে দাবি, সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না। চলমান এই আন্দোলনকে ইশরাকের জন্য আত্মঘাতী বলে মত দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। বলেন, শপথ না নিয়ে নগর ভবনের নিয়ন্ত্রণ নিতে পারেন না তিনি। যদি এটা ব্যালিডে হতো, সে মেয়াদ শেষ। এখন এসে উনি গিয়ে যে ভিতরে ঢুকে গেছেন, ঢুকে সভা সমিতি করছেন এবং কাজ করছেন, এটা তো পুরা বেআইনি কাজ করছেন। এটা রাজনৈতিকভাবে ওনার জন্য সুইসাইডাল। উনি তো নিজের থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে যে কোনো নাগরিক, যদি আমি এতে চলে যাই, সিটি কর্পোরেশনে গিয়ে বলে যে আমি এখন এই নির্দেশনা দেবো, এটা তো করা সম্ভব না। ওয়াই গভর্নমেন্ট তাকে 3 দিনের জন্য হোক, 5 দিনের জন্য হোক, 1 মাসের জন্য হোক, যে কদিন সময় আছে সে কদিনের জন্য মেয়র করল না কেন? নগর সেবা বিঘ্নিত হওয়া নিয়ে কথা বলেছেন নগর বিশেষজ্ঞরাও। বলছেন, নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড বিতর্ক সৃষ্টি করবে। সামনে যারা আছেন, যারা তাকে উৎসাহ দিচ্ছেন নগর ভবন দখল করতে, তারা কিন্তু একসময় ওনার সাথে থাকবেন না। সেই জন্য নাগরিকদের ভাবনাটা শোনা উচিত। আর একটা রাষ্ট্রীয় সিস্টেমে তো আপনি এভাবে একটা সংস্থা দখল করা যায় না। পুরো বিষয়টাকে যেভাবে আইনানুগভাবে যেটাকে ওনারা মোকাবেলা করতে পারতেন, সেটা না করে যেভাবে দখলের পন্থায় চলে গিয়েছেন, এইটা জনগণ একদমই কিন্তু পছন্দ করছে না। তারা যদি দেয়ালে কান পাতেন, বুঝতে পারবেন যে এখানে নাগরিক অসন্তোষ বাড়ছে, কেননা নাগরিকরা এসে নগরের এই সিটি কর্পোরেশন সেবা পাচ্ছেন। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ নগর ভবনে জরুরি সেবা নিজ তত্ত্বাবধানে চালু করার যে ঘোষণা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দিয়েছেন, তা অবাস্তব বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখতিয়ার ছাড়া এ ধরনের কর্মকাণ্ড এগিয়ে নেওয়া কঠিন এবং আইন বহির্ভূত। তাই তো এই সংকট উত্তরণের পথ সৃষ্টি করে দ্রুত এই সমস্যার সমাধান চান সেবা প্রত্যাশীরাও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 5 জন সচিব ও 1 জন গ্রেড 1 পদে থাকা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। যারা অবসরে গেছেন তারা হলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। অর্থনীতির ভিত শক্ত করতে শুধু বাজেটই যথেষ্ট নয়, প্রয়োজন নীতির পেছনে থাকা নির্ভরযোগ্য পরামর্শ আর কার্যকর বাস্তবায়ন। আর সেই ভূমিকায় পালন করছে চার্টার্ড অ্যাকাউন্টসদের প্রতিষ্ঠান আইসিএবি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাউরান বাজারে নিজস্ব ভবনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি জানায়, জাতীয় বাজেট প্রণয়নে সরকারকে নিয়মিত প্রস্তাবনা দিয়ে আসছে আইসিএবি। শুধু বাজেট নয়, শিল্পনীতি, আমদানি রপ্তানি নীতি, এমনকি বিনিয়োগ কাঠামোতেও পরামর্শ দিয়ে সহায়তা করছে প্রতিষ্ঠানটি। এ সময় জানানো হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের দক্ষতা, আন্তর্জাতিক স্বীকৃতি আর স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে আইসিএবি। আর্থিক প্রতিবেদন ও প্রাতিষ্ঠানিক নিরীক্ষায় প্রতিটি ধাপে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কাঠামো মেনে চলে। প্রবাসের খবর।
সৌদি আরবে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের নতুন নতুন কর্মসংস্থান। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, আসির প্রদেশের আবহা খামিজে সৌদি বাংলাদেশ ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন পুনর্গঠনের লক্ষ্যে আলোচনা সভায় এই কথা বলেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন ফরিদ আহমেদ। শামসুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইনভেস্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সালাউদ্দিন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন সৌদি বাংলাদেশ ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন আহ্বায়ক কমিটির সদস্য শফিউল আলম মনির, মাসুদ রানা, আবু নোমান, মাসুদুর রহমান সহ বিশিষ্ট ব্যবসায়ীরা। কাতারে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, ব্রাহ্মণবাড়িয়ার তরুণদের প্রচেষ্টায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান তিতা স্মার্ট হাইপার মার্কেটের উদ্বোধন হয়েছে রাজধানী দোহার বিন মাহমুদ এলাকায়। 4 তরুণ উদ্যোক্তা মোহাম্মদ পাভেল মিয়া, মান্নান মিয়া, জুতন মিয়া, মানিক মিয়াকে সঙ্গে নিয়ে মার্কেট উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রতিষ্ঠানের জিএম রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাতারি স্পন্সর সালেহ মিসফার ও দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবির। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।